দুনিয়ায় মানুষের সংখ্যা যত বাড়ছে তত যেন বাড়ছে মানুষের সাথে প্রকৃতির সংঘাত। নির্মমভাবে বন জঙ্গল কেটে সাফ করা হচ্ছে। জঙ্গলের সঙ্গে জড়িত প্রাণী আর মানুষের অস্তিত্বের লড়াই, আর জঙ্গলের অধিকার নিয়ে পলিটিক্স, আর তার সঙ্গে ভূতাকলা আর কামবালা নামে জঙ্গলের আদিবাসী সংস্কৃতির মিশেলে একেবারে অন্যরকম উপভোগ্য একটি কাহিনীর চিত্রায়ন কান্তারা, যার অর্থ রহস্যময় জঙ্গল। আর ভূতাকলা হলো কর্ণাটক আর কেরালার কিছু অঞ্চলে দেবতা দাইভার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনে আয়োজিত এক বিশেষ নৃত্য, যা পারফর্ম করে টুলু ভাষী সম্প্রদায়। আর এক বিশেষ পরিবারের লোকই বংশ পরম্পরায় এই ডান্স পারফর্ম করে থাকে। যখন সে নাচে তখন তার মধ্যে দাইভা ভর করে। দাইভা তার ভক্তদের রক্ষা করে। দাইভা গ্রামের লোকেদের ঝগড়া বিবাদও মীমাংসা করে দেয়। আর দাইভার সিদ্ধান্ত সবাই এক বাক্যে মেনে নেয়। আর এই রীতি শ্রদ্ধার সঙ্গে পালন করতে হয়। অশ্রদ্ধা হলেই দাইভা রুষ্ট হয়ে অনিষ্ট হতে পারে। কামবালা হলো এক ধরনের ঐতিহ্যবাহী মোষদৌড়, যা একটা বিশেষ ধরনের কাদামাটি মাখা ট্র্যাকের মধ্যে আয়োজন করা হয়। আর কে সবচেয়ে কম সময়ে তার মোষ দৌড় করিয়ে ওই দূরত্ব অতিক্রম করে, সেই হিসাবে এই প্রতিযোগিতার ফলাফল ঠিক করা হয়। তো এইসবের মিশেলে অদ্ভুত নির্মাণ শৈলীতে নির্মিত একটি মাস্টারপিস মুভি কান্তারার কাহিনী নিয়ে সিনেমা শহর প্রেজেন্টিং দ্য স্টোরি অফ কান্তারা। মুভির গল্প শুরু হয় 1847 সালে। ওই সময় দক্ষিণ কানাডার এক রাজা ছিলেন, যার সাম্রাজ্য ছিল বিশাল। তার ধন সম্পদ ছিল, রানী ছিল, সন্তান সন্ততি ছিল। তিনি প্রজাদের সম্মানও পেতেন। কিন্তু রাজার মনে শান্তি ছিল না। রাজা শান্তিতে ঘুমাতে পারতেন না। ধন সম্পদ থাকলেই যে শান্তি পাওয়া যায় না, এই রাজার মনের সেই শান্তির অভাব তার একটা প্রকৃত নিদর্শন। মনের শান্তি পেতে রাজা অনেক মন্দিরে পূজা করে, সাধু সন্তদের কাছে যায়, কিন্তু কোথাও মনের শান্তি পায় না। তখন এক পণ্ডিত রাজাকে বলে তাকে একাই সফরে বেরোতে হবে, আর এমন এক শক্তির খোঁজ করতে হবে যাতে শান্তি মেলে। রাজা তখন একাই সফরে বেরোয়। অনেক মন্দির সাধুসন্ত ঘুরে অবশেষে রাজা এক গভীর জঙ্গলে প্রবেশ করে। আর একদিন সেই জঙ্গলে একটা হুঙ্কার শুনতে পায়, একটা বিশেষ ধরনের, একটা অন্যরকম একটা আওয়াজ। রাজা ওই আওয়াজে কিন্তু ভয় পায় না, বরং তার ওই আওয়াজটা ভালো লাগে। তার মনে হয় ওই আওয়াজ যেন তাকে ভালোবেসে কাছে ডাকছে। তাই ওই চিৎকার অনুসরণ করে রাজা এক বিশেষ শিলাখণ্ডের সন্ধান পায়। রাজা ওই শিলাখণ্ডের কাছে অস্ত্র সমর্পণ করে, আর অদ্ভুতভাবে তার মন শান্তিতে পূর্ণ হয়ে যায়। রাজা ওই শিলাখণ্ড নিজের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু ওই শিলাখণ্ড যাদের দেবতা, সেই গ্রামবাসীরা তাকে মানা করে। তারা রাজাকে বলে, আপনি যা খুশি নিয়ে যান, কিন্তু আমাদের রক্ষাকর্তা দেবতা দাইভাকে নিয়ে যাবেন না। অর্থাৎ ওই শিলাখণ্ড হলো ওই অঞ্চলের রক্ষাকর্তা দেবতা দাইভা। তখনই তাদের একজনের মধ্যে দাইভা ভর করে, আর সে রাজাকে বলে, তুমি যদি আমাকে নিয়ে যাও তো গ্রামবাসীকে রক্ষা কে করবে? আমাকে নিয়ে যেতে পারো, তবে শর্ত হলো তোমাকে আমার চিৎকার যতদূর শোনা যাবে ততদূর পর্যন্ত জমি গ্রামবাসীকে দিয়ে দিতে হবে। তোমার আধ্যাত্মিক শান্তি বংশের পর বংশ ধরে বজায় থাকবে, আর আমার সাথে গুলিগা দাইভাও যাবে। তবে মনে রাখবে, যদি কোনো ভুল করো তো আমি তো তোমাকে মাফ করে দেব, কিন্তু গুলিগা দাইভা তোমায় ক্ষমা করবে না। তো রাজা সব শর্ত মেনে পাঞ্জুরলি দাইভা সেই শিলাখণ্ডকে নিজের সাথে নিয়ে গিয়ে নিজের রাজ্যে শ্রদ্ধার সঙ্গে স্থাপন করে, আর গ্রামবাসীরা অনেকটা জমি পেয়ে যায়। তখন থেকে রাজার জীবন সুখ শান্তিতে ভরে যায়, এবং রাজা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। এখান থেকে কাহিনী চলে আসে 1970-এ। এখানে দেখা যায় ভূতাকলা পারফর্ম করছে শিবা নামে এক বাচ্চার বাবা। এই পুঁচকে ছেলেটা হলো শিবা, আর এই পুঁচকিটা লীলা। এই শিবা এবং লীলাকে মনে রাখতে হবে। আর সেখানে ওই রাজার এক বংশধর উপস্থিত আছে, সেই রাজা যে জমি দান করে গেছিলেন এই গ্রামবাসীকে। এই যে বংশধর, এই লোকের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। তার পূর্বপুরুষ সেই রাজার দান করা জমির অধিকার সে ফেরত পেতে চায়, এবং এই ভূতাকলা নৃত্য এবং ভূতাকলা নর্তকের ওপর দায়ভার ভর করা, এসবে তার কোনো বিশ্বাস নেই। সে ওই গ্রামের অধিপতিকে বলে, এই জমি আমার পূর্বপুরুষের, তাই আইনত এই জমিতে আমার অধিকার। তো এদিকে শিবার বাবা ভূতাকলা পারফর্ম করছে, আর ভূতাকলা পারফর্ম করতে করতে তার উপর দায়ভা ভর করে। এই সময় গ্রামবাসীরা তাকে দায়ভা মানে আর শ্রদ্ধা করে, কিন্তু এসবে ওই রাজার বংশধরের কোনো শ্রদ্ধা নেই। সে দায়ভাকে বলে, এই জমিতে আমাদের অধিকার, এই জমি আমাদের ফেরত দাও। দায়ভা বলে, তোমাদের জমি ফেরত দিতে বলছো, কিন্তু এই জমির বদলে এত বছর ধরে রাজা আর তার বংশধররা তোমরা যে শান্তি পেয়েছিলে সেটা কি ফেরত দিতে পারবে? সে তখন বলে, কোর্ট কেস করে আমি এই জমি ঠিক ফেরত নিয়ে নেব, এটা তো আইনত আমাদের। দায়ভা বলে, কোর্টে যাবে, তোমার বিচার কোর্টের সিঁড়িতেই হয়ে যাবে। এই জমি গ্রামবাসীর, আর এটা আমি তোমাকে ফেরত দিতে পারবো না। এতে সে রাজার উত্তরাধিকারী তাকে ব্যঙ্গ করে বলে,
এটা কি দাইভা বলছে নাকি এই ডান্স পারফর্মার বলছে? এতে শিবার বাবার উপর যে দাইভা ভর করেছিল সে প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি দাইভা না শুধুই একজন পারফর্মার, তার বিচার আজকেই হয়ে যাবে। যদি তুমি আমাকে আজকের পর খুঁজে পাও তো জানবে আমি একজন পারফর্মার, আর যদি দাইভা হই তো তুমি আমাকে আর খুঁজে পাবে না। আর সে মশাল হাতে চিৎকার করতে করতে গভীর জঙ্গলের দিকে ছুটে যায়। গ্রামবাসীরা তার পিছু পিছু ছুটতে ছুটতে দেখে সে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেছে, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর রাজার সে উত্তরাধিকারী সত্যি সত্যি কোর্টের সিঁড়িতে কাগজপত্র নিয়ে যাওয়ার সময় মুখে রক্ত উঠে মারা যায়। তো এরপর কাহিনী চলে আসে 1990-এ। গল্পের মেন প্লটে মেইন ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু বলে নেওয়া যাক। এ হলো শিবা, আর এ লীলা যে শিবার প্রেয়সী, আর এ হলো ইন্সপেক্টর মুরলীধর, জঙ্গল রক্ষা করার দায়িত্ব যার উপরে আছে। আর এ হলো গ্রামের মোড়ল সুধাকর, আর এ সেই ল্যান্ডলর্ড যার পূর্বপুরুষ রাজা জমি দান করে গেছেন গ্রামবাসীকে। সেই পুঁচকে শিবা এখন বড় হয়ে গেছে আর কাম্বালা নামে বাফেলো রেসে সে অংশ নিচ্ছে। আর এখানে প্রধান অতিথি হয়ে আসে সেই মুখে রক্ত উঠে মারা যাওয়া সেই রাজার বংশধরের ছেলে, যার নাম দেবেন্দ্র সূত্তর। তো এই প্রতিযোগিতায় শিবা দুর্দান্তভাবে তার মোষকে ছোটায় আর খুবই কম সময়ে ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ফেলে। তো তার জন্য দর্শক তালি বাজাতে শুরু করে। কিন্তু যখন ফলাফল ঘোষণা করা হয় তখন দেখা যায় এই কন্টেস্টের জাজ হিসাবে নিযুক্ত গ্রামের মোড়ল সুধাকর বেইমানি করেছে, আর সে শিবাকে দ্বিতীয় ঘোষণা করে আর দেবেন্দ্র সূত্রের মোষকে প্রথম ঘোষণা করে। তো এতে শিবা প্রচণ্ড রেগে যায় আর সুধাকরের লোকজনের সঙ্গে সে মারপিট শুরু করে। তো এত হট্টগোলের পর রাজার সেই বংশধর যে এখানকার ল্যান্ডলর্ড দেবেন্দ্র সূত্তর, সেই গ্রামবাসীর কাছে ভালো লোক সাজার জন্য শিবাকে মেডেল দেয় আর তার লোকজনকে বকাঝকা করে। শিবা আসলে একটু অ্যাডভেঞ্চার প্রিয় আর একটু বাউন্ডুলে টাইপের। শিবা আর তার বন্ধুরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, শিকার করে, কাঠ কাটে। তাই তাকে দিয়ে ল্যান্ডলর্ড এই ধরনের কাজগুলো করিয়ে নেয় আর বদলে কিছু টাকা পয়সা, মদের বোতল, মাংস এসব দেয়। তো শিবা এসবে বেশ খুশিই থাকে। শিবার বাবা ভূতাখলা পারফর্মার ছিলেন, তো শিবা একটু বাউন্ডুলে টাইপের হয়। তার ভাই গুরুভা এখন ওই ডান্স পারফর্ম করে। তো শিবার বেশ ভালোই কাটছিল। কিন্তু শিবার কাজকর্মে বাগড়া দিতে আসে ইন্সপেক্টর মুরালীধর। আসলে তাকে জঙ্গলের চোরা শিকার, গাছ কাটা এই সব রক্ষা করার জন্য সরকার থেকে এখানে পাঠানো হয়েছে। আর সে জানতো শিবা জঙ্গলে এইসব কাজ করে, তাই তার লক্ষ্য ছিল শিবা আর তার দলবলকে আটক করা। তাই তাদের মধ্যে মাঝে মাঝে মুখোমুখি হলেই ঠোকাঠুকি লেগে যেত। তো এরা দুজন দুজনকে একদমই সহ্য করতে পারত না। তাদের সম্পর্ক একেবারে আদায় কচকলাই হয়ে যায়। তো তাদের শত্রুতা বাড়তে থাকে আর চরম আকার নেয় যখন ইন্সপেক্টর জঙ্গলে রিজার্ভ ফরেস্টের নিয়মকানুন প্রয়োগ করার জন্য বাড়াবাড়ি করতে থাকে। তো এইসব অস্থির পরিস্থিতির মধ্যে শিবা বারবার তার বাবার অদৃশ্য হয়ে যাবার দৃশ্য স্বপ্নে দেখতে পায়। আর একটা বিশেষ শূকর যা বিশেষভাবে গাগ্গারা বা ওইসব অলঙ্কারে সজ্জিত তাকে সে দেখতে পায়। আর স্বপ্নে সে দাইভাকেও মাঝে মাঝে দেখতে পায়। আর একদিন স্বপ্নে দেখা সেই অলঙ্কার পরিহিত শূকরের মতো একটি শূকর সে জঙ্গলে দেখতে পায়। তো কিছুদিন পর লীলা, সেই যে পুঁচকি লীলা যে এখন বড় হয়ে গেছে, সে ফরেস্ট গার্ডের ট্রেনিং নিয়ে গ্রামে তার বাবার সঙ্গে ফিরে আসে। আর শিবার সঙ্গে তার প্রণয় ঘটিত সম্পর্ক তৈরি হয়। তো শিবা তাই ল্যান্ডলর্ডের কাছে সুপারিশ করে লীলাকে পুলিশের চাকরিতে জয়েন করিয়ে দেয়। আর লীলার চাকরির প্রথম দিনই ইন্সপেক্টর মুরালীধর তার দলবল নিয়ে এবং লীলাকেও সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে রিজার্ভ ফরেস্টের এলাকা মার্কিং করতে শুরু করে। এতে শিবার দলবলের সঙ্গে ইন্সপেক্টরের চরম ঝামেলা লেগে যায়। পুলিশের লোকজন শিবাকে আটক করে আর পুলিশ গ্রামের মোড়ল সুধাকরের লোকজনের সাহায্য নিয়ে জবরদখল হওয়া জমিগুলো মার্কিং করা শুরু করে।
গ্রামবাসীরা এতে খুব বিষণ্ণ হয়ে পড়ে আর তাদের ক্ষোভও বাড়তে থাকে। তারা লীলাকে উল্টোপাল্টা বলতে শুরু করে, কেননা সেও এখন পুলিশে চাকরি করছে। কিন্তু এটা সবেমাত্র লীলার ডিউটির প্রথম দিন ছিল, তো সে বেচারা আর কী করবে। তো এরপর একদিন ল্যান্ডলর্ড একজন উকিল নিয়ে গ্রামবাসীকে তাদের জমির কাগজ বানিয়ে সাহায্য করতে ময়দানে নামে। তার হঠাৎ গ্রামবাসীর প্রতি এত দরদের একটা রহস্য আছে, একটু পরেই সেটা পরিষ্কার হবে। তো তার উকিল বিভিন্ন কাগজপত্র বানিয়ে গ্রামের লোকেদের টিপছাপ নিতে থাকে। গ্রামের সহজ সরল লোকজন যারা লেখাপড়া জানতো না, তারা জমির অধিকার ফেরত পাওয়ার আশায় সব কাগজে টিপছাপ দিয়ে দেয়। এদিকে ইন্সপেক্টর মুরালিধরও খুব কড়াকড়ি শুরু করে। শিবা আর তার বন্ধুরা ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করে আরও লুকিয়ে চুরিয়ে বেশি বেশি করে গাছ কাটতে থাকে এবং পশুও শিকার করতে থাকে। এসব করতে থাকে যাতে ইন্সপেক্টরের কাজে অসন্তুষ্ট হয়ে তাকে সরকার এখান থেকে বদলি করে দেয়। মাঝে মাঝে ল্যান্ডলর্ড আর সুধাকরের লোকেদের সঙ্গে শিবার দলবলের ঝামেলা লেগে যেত, কিন্তু শিবা জঙ্গল খুব ভালো চিনত আর অবৈধ চোরাই কাজকর্মে ল্যান্ডলর্ডকে হেল্প করত, এমনকি প্রয়োজনে ল্যান্ডলর্ডকে প্রোটেকশনও দিত। তাই ওই ল্যান্ডলর্ড দেবেন্দ্র সূত্তর তার প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল শিবার প্রতি। সে শিবাকে কাজে লাগাতো, তাই তাকে পছন্দ করত, আর শিবাকে ভালো টাকা পয়সা আর মদের বোতল, মাংস এইসব বিভিন্ন সময়ে উপহার দিত। এর মধ্যে এক রাতে শিবা তার দলবল নিয়ে একটি বড় গাছ কাটতে থাকে, আর এই খবরটা গ্রামের সেই শয়তান মোড়ল সুধাকর ইন্সপেক্টরকে দিয়ে দেয়। খবর পেয়ে ইন্সপেক্টর তার গাড়ি নিয়ে পুলিশ টিম নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে, আর জঙ্গলের সেই জায়গায় পৌঁছতেই ওই গাছটা ইন্সপেক্টরের গাড়ির উপরে পড়ে যায়। আর ওই গাছটা ছিল বিশাল আকারের, তাই ইন্সপেক্টর সহ পুলিশ টিমের সকলে ভালো মতো জখম হয়। এই ঘটনায় শিবার উপর পুলিশ অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়ে দেয়। গ্রামে যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে এই ভেবে শিবা তার বন্ধুদের নিয়ে জঙ্গলে লুকিয়ে থাকতে শুরু করে। কিন্তু শিবাকে তার প্রেয়সী লীলার সঙ্গে মাঝে মাঝে লুকিয়ে গ্রামে দেখা করতে যেতে হতো, তো পুলিশ তককে তককে থাকতো। তো একদিন শিবা যখন গ্রামে যায়, পুলিশ তখন তাকে ধরে ফেলে, আর শিবা আর তার লোকজনকে পুলিশ জেলে আটক করে দেয়। তো শিবার ভাই গুরুভা এতে খুব চিন্তিত হয়ে পড়ে আর ল্যান্ডলর্ডকে ফোন করে হেল্প করতে বলে, যাতে ল্যান্ডলর্ড প্রভাব খাটিয়ে ভালো উকিল দিয়ে শিবার জামিন করিয়ে দেয়। আর ল্যান্ডলর্ড তাকে সাহায্যের আশ্বাস দেয়, যদিও সে ল্যান্ডলর্ডের মনে অন্য প্ল্যান চলছিল। তো শিবা আর তার লোকজন এখন জেলে আছে, তাই ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করার মতো গ্রামে আর কেউ নেই। তা এই সময় ইন্সপেক্টর জঙ্গলকে রিজার্ভ ফরেস্টের আওতায় আনতে বেশ সক্রিয় হয়ে পড়ে, তাই গ্রামে পুলিশের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। এরপর একদিন ল্যান্ডলর্ড তার গাড়িতে করে গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় গুরুভাকে দেখতে পায় আর তাকে গাড়িতে উঠতে বলে, আর একটি বড় ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গুরুভাকে বোঝাতে থাকে যে এত জমি এসব তাদেরই। আর গুরুভাকে একটা টোপ দেয়। সে বলে গুরুভাকে সে 5 একর জমি দান করবে, আর তার বদলে গুরুভা যখন ভূতাকোলা পারফর্ম করবে তখন সে যেন গ্রামবাসীকে তাদের জমিগুলো ওই ল্যান্ডলর্ড দেবেন্দ্র সূত্তরকে ফেরত দিয়ে দেয়। এইখানে ল্যান্ডলর্ডের শয়তানি চালটা বোঝা যায়। তো গুরুভা এতে সম্মত হয় না। সে বলে জঙ্গলের রক্ষাকর্তা দৈবশক্তি দায়ভা এমনটা কখনো হতে দেবে না। তো ল্যান্ডলর্ড দেখে গুরুভা তার পথের কাঁটা হয়ে যাচ্ছে, তাই সে গুরুভাকে খুন করে দেয়, আর তার চেলা সুধাকরের সাহায্য নিয়ে তার লাশটা গ্রামের ঠিক সেই জায়গায় রেখে দেয় যেখানে ভূতাকোলার আয়োজন করা হয়। গ্রামবাসীরা গুরুভার মৃত্যুতে খুবই ভেঙে পড়ে। পরদিন ভালো মানুষের ড্রামা করতে ল্যান্ডলর্ড গ্রামে ঢোকে, আর এমন ভান করে যেন সে জানেই না গুরুভা কিভাবে মারা গেছে। এর মধ্যে ইন্সপেক্টর জানতে পারে জঙ্গলের যা জমি গ্রামবাসীরা দখলে রেখেছিল তা গ্রামবাসীদের বোকা বানিয়ে ভুল বুঝিয়ে টিপসই করিয়ে নিজের নামে আইনত করিয়ে নিয়েছে ল্যান্ডলর্ড দেবেন্দ্র সূত্তর। মানে জমির আইনত মালিক এখন ওই ল্যান্ডলর্ড। ইন্সপেক্টর মুরালি এখন মনে মনে ঠিক করে সেই গ্রামবাসীকে সাহায্য করবে। আসলে ইন্সপেক্টর গ্রামবাসীদের খারাপ চায় না, তার উদ্দেশ্য হলো জঙ্গল রক্ষা করা। তাই গাছ কাটা, পশু শিকার ঠেকানোর জন্য গ্রামবাসীদের সঙ্গে তার ঝামেলা লেগে যেত। এদিকে শিবা এখনও জেলে, আর গ্রামের লোকজন সেখানে শিবার সঙ্গে দেখা করে আর তাকে গুরুভার মৃত্যু সংবাদ দেয়। শিবা এতে প্রচণ্ড কষ্ট পায় আর বিষণ্ণ হয়ে যায়। তার মনে পড়ে সে একটা স্বপ্ন দেখেছিল যেখানে গুরুভা দায়ভারূপে তার সামনে এসে খুব কাঁদছিল, আর ওই রাতেই আসলে গুরুভা খুন হয়েছিল। এদিকে ল্যান্ডলর্ড বুঝতে পারে ইন্সপেক্টর তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে, তো তাই সে একটা চাল চালে। সে তার প্রভাব খাটিয়ে ভালো উকিল দিয়ে শিবার জামানত করায়, শিবাকে জামিনে মুক্ত করে, আর তাকে বলে তার ভাই গুরুভাকে মেরেছে ইন্সপেক্টর মুরালি। এটা শুনে তো শিবার মাথায় আগুন জ্বলে যায়।
সে কামারের কাছে যায় তার তলোয়ারটা ভালোভাবে শান দেওয়ার জন্য। তখন সেই কামার তাকে বলে, যেদিন গুরুভা খুন হয় সেদিন ল্যান্ডলর্ডের গাড়িতে গুরুভাকে উঠতে দেখেছিল, আর ল্যান্ডলর্ড যখন ফিরছিল তখন সেখানে কিন্তু আর গুরুভা ছিল না, আর তারপরেই গুরুভার লাশ পাওয়া যায়। তো এতে শিবার মাথায় টনক নড়ে, আর সে বুঝতে পারে ল্যান্ডলর্ড আসলে তাকে ব্যবহার করছে নিজের স্বার্থে, আর গুরুভাকে ইন্সপেক্টর মারেনি, মেরেছে ওই ল্যান্ডলর্ডই। তো এটা তার কাছে আরও নিশ্চিত হয় পরে। এদিকে কামারশালায় তাদের কথাবার্তা শুনে নেয় সুধাকর আর তার লোকজন, যারা ল্যান্ডলর্ডকে হেল্প করেছিল গুরুভার ডেড বডিটা সরিয়ে ফেলতে আর খুনের ঘটনা গোপন রাখতে। তাই সুধাকরের লোকজন সুধাকরকে বলে শিবাকে তারা শেষ করে দেবে, নইলে শিবা তাদেরকে শেষ করে দেবে। তাই তারা তলোয়ার নিয়ে শিবাকে আক্রমণ করে। তো শিবার সঙ্গে তাদের একটা মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। আর এভাবে শিবা তাদের ঘায়েল করে দেয়, আর তারা তখন রণে ভঙ্গ দিয়ে প্রাণ নিয়ে পালায়। আর শিবা হিসাব বুঝে নিতে ওই ল্যান্ডলর্ডের বাড়িতে যায়। সেখানে সে ল্যান্ডলর্ডের বাড়িতে ঢুকে পড়ে এবং তার চেয়ার টেনে ডাইনিং টেবিলে সে খেতে শুরু করে। তো শিবার মধ্যে এই পরিবর্তন দেখে ল্যান্ডলর্ড বেশ চমকে যায়। সে শিবাকে বলে, শিবা কী ব্যাপার? শিবা বলে, সময় বদলে গেছে ল্যান্ডলর্ড, তুমি সেই যে জমির হিসাবটা করবো বলেছিলে, তো সেই হিসাবটা করার জন্য একদিন তুমি গ্রামে এসো। তো সে একটু হেঁয়ালি করে কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে ল্যান্ডলর্ডকে আর বিশ্বাস করছে না। তো ল্যান্ডলর্ড একটা সন্দিগ্ধ মন নিয়ে শিবাকে দেখতে থাকে, আর শিবা সেখান থেকে চলে আসে। তো শিবা ফেরার সময় বাইক নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে তার সামনে মশাল হাতে দায়ভারতী তার বাবাকে দেখতে পায়, আর সে চমকে গিয়ে বাইক থেকে পড়ে যায়। তো ওখানে পড়ে থাকা মশালটা হাতে নিয়ে সে উঠে দাঁড়ায়, আর সে সেই অলঙ্কারে সজ্জিত শূকরটা দেখতে পায়, যেটা সে স্বপ্নে দেখত। আর সে ওই দৈবরূপী শূকরের পেছনে ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে দেখে এক জায়গায় শূকরটা অদৃশ্য হয়ে যায়, আর ওই জায়গাতে একটা আগুনের বৃত্ত তৈরি হয়। এটা সেই জায়গা যেখানে তার বাবা অদৃশ্য হয়েছিল। তো শিবা দাইভার দৈববাণী শুনতে পায়। দাইভা আওয়াজ দিয়ে বলে, আলো, আলোতে সব পরিষ্কার দেখা যায়। সেখানে চাঁদের আলো উজ্জ্বল হয়ে ওঠে, আর আলোর দিক থেকে আওয়াজ আসে, শিবা, এটা শুধু আলো নয়, এই আলো উজ্জ্বল ছিল অতীতে, ভবিষ্যতেও উজ্জ্বল থাকবে। শিবা ইঙ্গিতটা বুঝে যায় যে তাকেই এবার থেকে ভূতাকোলা পারফর্ম করতে হবে, আর দাইভা তার উপরেই ভর করবে। এরপর দেখা যায় এক রাতে গ্রামের অনেক লোকজনকে ইন্সপেক্টর মোরালি বোঝাতে থাকে যে সরকার আর পুলিশ সবাই গ্রামবাসীর ভালোই চায়, তাদের রক্ষা করতে চায় এবং একই সঙ্গে জঙ্গলকেও রক্ষা করতে চায়। তারা গ্রামবাসীদের জমির অধিকার কেড়ে নেবে না, বরং সব কিছু আইনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায়। তো গ্রামবাসীরা বুঝতে পারে ইন্সপেক্টর তাদের শত্রু নয়। তো সেখানে শিবা চলে আসে, আর ইন্সপেক্টরকে দুঃখ প্রকাশ করে বলে যে তার বুঝতে ভুল হয়েছিল। জঙ্গলে সে দাইভার আওয়াজ শুনেছে, আর দাইভা তাকে জঙ্গলকে বাঁচাতে বলেছে। ইন্সপেক্টর বলে, আমাদের বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, জঙ্গলকে বাঁচানো। তো এসবের মাঝে হঠাৎ তাদের কাছে ল্যান্ডলর্ড আর তার লেঠেল বাহিনী চলে আসে, আর শিবাকে বলে, আইনত এই গ্রামের জমি এখন আমার, তুমি আর তোমার গ্রামের লোকজন সবাই এই জমি ছেড়ে চলে যাও। শিবার মা বলে, তুমি কোথাকার কে যে আমাদের জমির অধিকার ছেড়ে দিতে বলছো? ইন্সপেক্টরও ল্যান্ডলর্ডের বিরোধিতা করে, আর ল্যান্ডলর্ড তার লোকজনকে আদেশ দেয়, হাঁ করে দেখছিস কি, যা সবকে জ্বালিয়ে শেষ করে দে। তারা তখন মশাল ছুঁড়ে গ্রামবাসীদের ঘরে আগুন লাগিয়ে দেয়, আর দুই গোষ্ঠীর মধ্যে যোদ্ধার লড়াই শুরু হয়ে যায়। একদিকে অধিকার রক্ষার লড়াই, আর অন্যদিকে ছল চাতুরি আর অন্যায়ভাবে জমি হাতিয়ে নেওয়ার লড়াই। আর শয়তান ল্যান্ডলর্ড চেয়ারে বসে আরাম করে সেই সব কাণ্ড কারখানা দেখতে থাকে, আর বন্দুক নিয়ে একে একে গুলি করে নিরীহ গ্রামবাসীকে সে মারতে থাকে। একসময় ইন্সপেক্টরকে ল্যান্ডলর্ডের লোকজন ঘিরে ধরে। তো শিবা তখন যোদ্ধার লড়াই দিয়ে ইন্সপেক্টরকে বাঁচায়। ল্যান্ডলর্ড দেবেন্দ্র সূত্তর তখন গুলি করে শিবার প্রাণের বন্ধু বুল্লাকে মেরে দেয়, আর শিবা বুল্লা বুল্লা বলে চিৎকার করতে করতে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। তো সুধাকর এই সময় হঠাৎ বদলে যায়। তো ল্যান্ডলর্ডের এই নির্মম হত্যালীলা সুধাকরের বিবেককে জাগ্রত করে। সে এত হত্যা, এত মৃত্যু চায়নি।
সে ল্যান্ডলর্ডের চামচাগিরি করেছে ঠিকই, কিন্তু সেও তো এই গ্রামেরই লোক, তাই এই হত্যালীলা দেখে তারও মন বদলে যায়। আর সে বন্দুক নিয়ে ল্যান্ডলর্ডের এক লেঠেলকে মেরে দেয় শিবাকে বাঁচাতে। এতে ল্যান্ডলর্ড খেপে গিয়ে সুধাকরকে গুলি করে দেয়। তো শিবা তখন ল্যান্ডলর্ডকে মারতে ছোটে, আর ল্যান্ডলর্ড তার বুকে গুলি করে দেয়। তো আহত শিবাকে ল্যান্ডলর্ডের এক লেঠেল গলা টিপে ধরে, আর শিবা ধীরে ধীরে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। ওই শয়তান ল্যান্ডলর্ড দেবেন্দ্র সুত্তর তখন গ্রামবাসীকে বলে, কি দেখছিস, শিবা মরে গেছে, তোরা যা পালা, জমি ছেড়ে দে। আর চেয়ারে বসে ভিলেনের হাসি হাসতে থাকে। শিবার মা ব্যাকুলভাবে বিলাপ করতে করতে কাঁদতে থাকে শিবার জন্য। ল্যান্ডলর্ড বলে, তোরা আমাকে সেই ফালতু পাথরটাকে দাইভা বলে বোকা বানাতে পারবি না। তোরা আমার পূর্বপুরুষকে এই বলে অনেক বোকা বানিয়েছিস। তোরা জমি ছেড়ে দে, আর নইলে জীবন ত্যাগ কর। আর শিবার মায়ের দিকে তাকিয়ে বলে, আর বিধবাদের জন্য তো আমিই আছি, কি বলিস কমলা? ধীরে ধীরে সেই দৈব শক্তি সম্পন্ন পাথর যেন জেগে ওঠে, আর দাইভারূপী শিবার বাবার আত্মাকে দেখা যায়, আর নিস্তেজ হয়ে পড়ে থাকা শিবার কানের কাছে সেই দৈব হুঙ্কার ছাড়ে। শিবা যেন পুনরুজ্জীবিত হয়ে ওঠে, আর তার মধ্যে দাইভা ভর করে। সে আবার উঠে দাঁড়ায়, আর দাইভার হুঙ্কার ছাড়ে, কারণ তার উপর এখন প্রচণ্ড শক্তিধর গুলিগা দাইভা ভর করেছে। গ্রামবাসীরা বুঝে যায় এ শিবা নয়, এখন শিবার মধ্যে গুলিগা দাইভা ভর করেছে। তো তারা হাত জোড় করে প্রার্থনা করতে থাকে। এই গুলিগা দাইভা হলো প্রচণ্ড রাগী এবং প্রচণ্ড শক্তিশালী। তারা হাত জোড় করে প্রার্থনা করতে থাকে, আর শিবা দাইভার শক্তিতে একে একে সব শয়তানগুলোকে খতম করতে থাকে। গ্রামবাসীরা শিবারূপী দাইভাকে খাবার অর্পণ করে, কারণ এই গুলিগা দাইভা প্রচণ্ড ক্ষুধার্ত থাকে, আর সে অনেক কিছু খেয়ে থাকে, আর তার রুদ্র মূর্তি দিয়ে শয়তানকে সে ধ্বংস করে। তো শিবারূপী দাইভা গ্রামবাসীদের দেওয়া সেই খাবার যখন খেতে থাকে, তখনই ল্যান্ডলর্ডের সেই শয়তান মস্তান আবার সেখানে চলে আসে, আর শিবার গলাটা আবার টিপে ধরে। কিন্তু এবার ফল হয় উল্টো। শিবা হুঙ্কার দিয়ে এক লাফে সেখানে একটি বাড়ির টালির ছাদে উঠে যায়। আর একটা তলোয়ার নিয়ে সোজা ল্যান্ডলর্ডের সামনে গিয়ে দাঁড়ায়, আর বলে, তুই ভুলে গেছিস তোর পূর্বপুরুষের দেওয়া কথা আর সাবধান বাণী। ভুল করলে ক্ষেত্রপালা গুলিগা দাইভা তোকে ক্ষমা করবে না। এখন তোর মতো মহা শয়তানের রক্তে এই পবিত্র ভূমি রক্ষা পাবে। আর তলোয়ারের এক কোপে ল্যান্ডলর্ডকে খতম করে দেয়। এরপর গ্রামবাসীরা শিবাকে আভূষণে ভূষিত করে, আর ভূতাকলার নৃত্য শুরু হয়। আর শিবা নৃত্য করতে করতে মশাল হাতে তার বাবার মতো জঙ্গলের গভীরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এভাবেই দুষ্টের দমন আর শিষ্টের পালনের মধ্যে দিয়ে মুভিটির একটি দুর্দান্ত সমাপ্তি ঘটে। দুষ্ট যতই শক্তিশালী হোক, যুগে যুগে কোনো না কোনো শুভ শক্তির কাছে তার পতন অনিবার্য। পরের সিনে একটি বাচ্চাকে দেখানো হয়। আসলে এই বাচ্চাটি শিবা এবং লীলার, হয়তো সেই হবে পরবর্তী ভূতাকলার পারফর্মার। তো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক করে দিও। ধন্যবাদ, ভালো থেকো সকলে।